আমাকে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? প্লিজ জানাবেন। হ্যাঁ, জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম everyone, welcome to our MRCS department, MRCS Outlier. Genesis, it's a meaning of Genesis, it is the biggest platform of Bangladesh for post-graduation degrees. It's a little section that is Outlier is working with the foreign degrees like MRCS, MRCP, MRCPCH, MRCOG, also the licensing exam like PLAB, AMC. So our team is MRCS team is here today. We are going to talking about how to start MRCS party preparation. Here I am, Dr. Nahida Akhtar Nipa, MS Resident Plastic Surgery, MRCS party from UK. So we are going to today start with the how to start the MRCS party preparation. I will talk about this, and after me, Dr. Washi will be here. He will talk about the details about the MRCS party preparation, the distribution, mark distribution, how to start preparation, all about this. So at first, you have to for preparing the MRCS party. When you are going to start preparing the MRCS party, at first you have to understand the exam format. It is totally computer-based exam, and it is totally SBA based exam. What are the topics here? The topics here: anatomy, physiology, pathology, pharmacology, microbiology, and there are surgical principles. Surgical principles has 120 marks, and the basic subjects has 180 marks. Dr. Washi will talk about details about this. Then what we should do? Then we go for gather our resources. What resources we need actually? Years ago, we start our preparation when there was no structured resource. Then we used to use Raftery, EMRCS, and recalls. Here in Genesis, we gathered all the resources and we make a structured structured sheet, and our updated sheet is available in our market right nowadays. If you want to check, you can also come to Banglamed Publications. You also know the Banglamed Publications. It is a sister concern of Genesis, and all our sheets are reviewed and structurally published by this publication. You can come to Outlier Center, and you can also see the resources. Then we have to create a study plan. আমরা আমাদের স্টাডি প্ল্যান কিভাবে ক্রিয়েট করব, আমাদের টাইমিং কেমন হবে, সেই টাইমিংটা যদি আমি বলে থাকি তাহলে হচ্ছে আমরা যেটা করব, আমাদের হচ্ছে 3 থেকে 6 মাস, এটা ডিপেন্ড করবে কে কতদিন, হ্যাঁ কার কতদিন লাগবে। আমি যদি বলি আপনি একজন রেসিডেন্ট অথবা আপনি একজন এফসিপিএস ট্রেনি, দেন আপনি 3 থেকে 4 মাস আপনার জন্য এনাফ। বাট আপনি যদি একজন ইন্টার্ন হন বা আপনি শুধুমাত্র ইন্টার্নি শুরু করেছেন অথবা হচ্ছে আপনি ইন্টার্ন শেষ করেছেন, এখনো পোস্ট গ্রাজুয়েশনের কোনো পরীক্ষা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো অবশ্যই আপনি 6 মান্থ একটা টাইম ডিউরেশন হাতে রাখবেন। তারপর যদি আমি বলি যে এরপর আমি কি করব, আমি 6 মান্থের একটা প্রিপারেশন নিলাম, 6 মান্থ আমি হাতে নিয়েছি, প্রিপারেশন শুরু করছি, দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসটাকে আমরা ভাগ করে নিব। সিলেবাসটাকে আমরা কয়েকটা সেকশনে ভাগ করতে পারি। যারা একটু পড়াশোনা হয়ে গেছে তারা আমরা সেটাকে বেসিক এন্ড ক্লিনিক্যাল দুটো ভাগ করে নিতে পারি। আর যারা আমরা একদম বিগিনার, সেটা আমরা অ্যানাটমি, ফিজিওলজি এইভাবে করে আমি আমার মতো করে ভাগ করে নিতে পারি। এবং আমাদের জন্য যেটা করতে হবে, একদম প্রত্যেকটা, আমি যখন হচ্ছে যে এই সিলেবাসটাকে আমি ভাগ করে নিলাম, দিনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি আমার সেটা অ্যালোকেট করে নিব, আমার টাইমটাকে আমি অ্যালোকেট করে নিব, কোন সাবজেক্টে আমি কতটুকু পড়বো, এবং অবশ্যই আমার রিভিশনের জন্য আমার যে স্টাডি প্ল্যান থাকবে সেখানে আমার রিভিশনের জন্য অবশ্যই সময় রাখতে হবে। এবং আমি যদি বলি যে শুরুটা কিভাবে করব, এখানে দুইটা পার্ট আছে, একটা বেসিক পার্ট, একটা ক্লিনিক্যাল পার্ট। অবশ্যই আমি আপনাকে বলবো আপনি আপনার বেসিক পার্ট দিয়ে শুরু করবেন, তারপর আপনি আপনার ক্লিনিক্যাল পার্টে ঢুকবেন। যখন আপনার স্টাডি প্ল্যান করা শেষ, দেন আপনি যেটা করবেন তখন আপনার শুরু হবে অ্যাক্টিভ লার্নিং। অ্যাক্টিভ লার্নিং এ যেটা হবে সেটা হচ্ছে আপনি প্রতিদিন আপনার মিনিমাম 6 আওয়ার টাইম রাখবেন আপনার পড়াশোনার জন্য। সেই 6 আওয়ার টাইমে আপনি আপনার পড়াশোনা করবেন, আপনার এসবিএ গুলা প্র্যাকটিস করবেন, এবং আপনার হচ্ছে আপনি যে পড়াশোনা করছেন সেক্ষেত্রে অবশ্যই আপনার যে ফোকাস, সেই ফোকাস থাকবে যে আপনি বেসিকটা বোঝার চেষ্টা করছেন,
রিজনিংটা বোঝার চেষ্টা করছেন। আপনি যে প্র্যাকটিস করছেন এসবিআই গুলা, সেই এসবিআই গুলাতে কোনটা আমার অ্যান্সার ট্রু, কোনটা ট্রু না, সেই যে রিজনটা, সেই এক্সপ্লানেশন গুলা বোঝার চেষ্টা করবেন। অনেক সময় কিছু কিছু জিনিস থাকে, কিছু কিছু ম্যানেজমেন্ট থাকে অনেক বড়, সেগুলোকে আমরা ছোট ছোট ডায়াগ্রাম করে নিতে পারি, ফ্ল্যাশ কার্ড করতে পারি। এই জিনিসটা আমি শিখেছি আমার মেন্টরদের কাছ থেকে, এই জিনিসটা আমি আমার মেন্টরদের কাছ থেকে দেখেছি। এবং আমি আজকে আমার ছবিটা অ্যাড করি নাই, এখনো যদি আমি দেখাই আপনাদেরকে, রিসেন্ট আমি যে পরীক্ষাগুলো দিয়েছি, সামনে যে আমার পরীক্ষাগুলো দিব, ছোট ছোট অনেক কার্ড করা আছে আমার টেবিলের উপরে, জাস্ট ছোট ছোট অনেক ফ্ল্যাশ কার্ড করা আছে। এছাড়া আপনি যেটা করতে পারেন, এমআরসিএস এর বিভিন্ন স্টাডি গ্রুপ আছে, টেলিগ্রাম বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, এই গ্রুপগুলোতে আপনারা অ্যাড হতে পারেন। এই অ্যাডগুলোতে, এই যে গ্রুপগুলোতে বিভিন্ন টপিক বিভিন্ন সময় আলোচনা হয়, একজন একটা কোশ্চেন দিচ্ছে, 10 জন সেটা নিয়ে আলোচনা করছে। একইভাবে আমি আপনাকে যদি বলি যে শুধুমাত্র জেনেসিস এর কথাই যদি বলি, জেনেসিস এর টেলিগ্রামের একটা গ্রুপ আছে, জেনেসিস এমআরসিএস অ্যাসপিরেন্ট ফর এমআরসিএস পার্ট এ, আর জেনেসিস অস্কি অ্যাসপিরেন্টস ফর পার্ট বি। এখানে আমরা শুধু যে আলোচনা করি তা না, এখানে এমআরসিএস এর যে ফ্রি ম্যাটেরিয়ালস গুলো আছে, সেটা কি এমআরসিএস বলেন, জিকোস বলেন, এছাড়া বিভিন্ন বুকস, এই যে আমি আপনাদেরকে দেখালাম রাফটেরি, প্রত্যেকটা পিডিএফ আমাদের ওই গ্রুপগুলোতে আপলোড করা আছে। আপনারা যারা এই গ্রুপগুলোতে জয়েন হতে চান, যারা এখন লাইভটা দেখছেন, আপনারা সবাই যারা যারা চান সেখানে কমেন্ট করলে আপনাদেরকে গ্রুপে লিংক দেওয়া যাবে। এছাড়া আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একজন স্টাডি পার্টনার লাগবে, এবং আপনি আপনার যে রেগুলার যে অ্যাক্টিভ লার্নিং এ যে পড়াশোনাগুলো করছেন, সেটা অবশ্যই আপনি আপনার পার্টনারদের সাথে ডিসকাস করবেন। আপনি কয়জন পার্টনার রাখবেন, একজন পার্টনার, দুজন পার্টনার, তিনজন পার্টনার, সেটা টোটালি ডিপেন্ড করে আপনার উপরে। কারণ আমরা যারা এমআরসিএস পরীক্ষা দিতে আসতেছি, আমরা এমবিবিএস এর বিশাল একটা জার্নি পার করে এসেছি। আর এমবিবিএস এর বিশাল জার্নিটা একা একা পার করা খুবই কষ্ট, তার চেয়েও পোস্ট গ্রাজুয়েশনের জার্নি পার করা কিন্তু খুবই কষ্ট। এখন অনেক সময় হয় আমরা 4-5 জনের একটা গ্রুপে পড়ে অভ্যস্ত থাকি, অনেক সময় দেখা যায় যে আমি একজনের সাথে পড়ে অভ্যস্ত, সেটা টোটালি ডিপেন্ডস অন ইউ। ঠিক আছে, ইভেন আমাদের যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে আপনি আপনার স্টাডি পার্টনার চেয়েও সার্চ দিতে পারেন, দেখা যায় একজন না একজন পাওয়া যায়। হ্যাঁ, তারপর হচ্ছে আসেন, আপনার যেটা করতে হবে, আপনাকে হচ্ছে বেসিক সায়েন্সটা খুব ভালোভাবে বুঝতে হবে। যদি বেসিক সায়েন্সটা যদি আপনি খুব ভালোভাবে বুঝেন, তাহলে আমি বলবো যে আপনার এমআরসিএস এর ফাউন্ডেশন ক্রিয়েট হয়ে যাবে। আপনার তখন যে নলেজ, আমাদের যে ক্লিনিক্যাল পার্ট, সেই ক্লিনিক্যাল পার্টটুকুতে তখন আপনি ভালো করবেন। ঠিক আছে, কিন্তু ক্লিনিক্যাল পার্টটুকু, এমআরসিএস পার্ট এর ক্ষেত্রে ক্লিনিক্যাল পার্টটুকু একটু কঠিন থাকে, সেখানে এফসিপিএস লেভেল, এফসিপিএস ফাইনাল পার্টের মতো কোশ্চেন থাকে। তো আমার এক্সপিরিয়েন্স যদি আমি বলি, আমি যখন হচ্ছে এমআরসিএস এর দিয়েছি, আমার যখন একটা ডিগ্রি হয়েছে তখন, তো বাংলাদেশে আগে এফসিপিএস পরীক্ষায় এসবিএস আসতো খুবই কম। তো সেই সময়টাতে আমরা এসবিএ প্র্যাকটিস করার জন্য ইএমআরসিএস পড়তাম, তো ইএমআরসিএস এর বেসিক পার্টটুকুই পড়তাম। তো সেই কারণে ইএমআরসিএস এর বেসিক পার্ট এফসিপিএস পরীক্ষা দেওয়ার জন্য ইএমআরসিএস এর বেসিক পার্টটুকু অনেকবার পড়া হয়ে গেছে, অনেক অনেক এসবি, প্রতিটা এসবি এর অ্যান্সারই আমরা জানতাম। কিন্তু যখন এমআরসিএস পরীক্ষার জন্য যখন ক্লিনিক্যাল পার্টটুকু পড়তে গেলাম, তখন কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে, কি করব। ঠিক আছে, হ্যাঁ। তো বেসিকের পরে আপনাকে হচ্ছে যেখানে যেতে হবে সেটা হচ্ছে ক্লিনিক্যাল পার্ট। ওই ক্লিনিক্যাল পার্টে গিয়ে আপনাকে যেটা করতে হবে, ক্লিনিক্যাল পার্টে যে কয়েকটা স্পেসিফিক ডিজিজ আসে, সেই কয়টা ডিজিজ সম্পর্কে আপনাকে ক্রিস্টাল ক্লিয়ার একটা আইডিয়া রাখতে হবে। ঠিক আছে, তাহলেই আমি আপনাকে বলবো কোশ্চেন যেখান থেকেই হোক, সেটা ম্যানেজমেন্ট হোক, সেটা ইনভেস্টিগেশন চাক, সবই আপনি পারবেন। ঠিক আছে, যদি বেসিকটা আপনি পারেন। যখন আপনার পড়া শেষ হয়ে যাবে এবং যখন আপনি পড়ার মধ্যে থাকবেন, আপনাকে যেটা করতে হবে সেটা অবশ্যই 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 রেগুলার রিভিশন। আপনি আজকে আপার লিম পড়লেন, নেক্সট উইক আপনি লোয়ার লিম পড়বেন, নেক্সট উইক গিয়ে যদি আপনি আপার লিম আবার রিভিশন আরেকবার না দেন 2 ঘন্টা, তাহলে কিন্তু আপনি সেটা ভুলে যাবেন। সো আপনি যদি আপনার ইনফরমেশন রিটেইন রাখতে চান আপনার ব্রেনে, অবশ্যই আপনাকে রিভিশন দিতে হবে। আমাদের হচ্ছে ইনফরমেশন রিটেইনের একটা কার্ভ আছে। ঠিক আছে, আমি এটা রেসিডেন্সির ক্লাসে সবসময় দেখাই। আমরা যখন কোনো একটা টপিক পড়ি, 24 আওয়ার পরে আমাদের মনে থাকে সেটা 50%, 48 আওয়ার পরে সেটা আমাদের মনে থাকে 25%, জাস্ট লাইক হাফ লাইফ। ঠিক আছে, 12.5 আওয়ার পরে সেটা মনে থাকবে। জাস্ট এরকম করেই হচ্ছে 3 থেকে 4 দিন পরে আমরা টোটাল ইনফরমেশনটা ভুলে যাই। বাট আমরা যখন পরদিন গিয়ে সেটা রিভিশন দিব, একটা টপিক আমি প্রথম দিন পড়লাম, 24 আওয়ার পরে গিয়ে আমার ভুলে যাওয়ার কথা ছিল কত, 50%। যখন আমি সেটা রিভিশন দিব, আমার রিটেইন হবে 75%। থার্ড দিন গিয়ে যখন দিব, আমার রিটেইন হবে 92%। জাস্ট লাইক দিস। আমি এমন একটা মেমোরি কার্ভ প্রায় সময় রেসিডেন্সি ক্লাসে দেখাই। ঠিক আছে, তো আপনি যদি ওই মেমোরি কার্ভের কথা যদি মনে করেন, যে আপনি মনে রাখতে চান, আপনি যা পড়েছেন সেই ইনফরমেশন রিটেইন রাখতে চান, অবশ্যই আপনাকে রেগুলার রিভিশন দিতে হবে। ঠিক আছে,
তারপর হচ্ছে আসেন মক এক্সামস। মক এক্সামস গুলা কি? এমআরসিএস পার্টের ক্ষেত্রে যে এক্সাম গুলা থাকে, মানে আমরা যে পরীক্ষাগুলো প্র্যাকটিস এক্সাম সেগুলো মক এক্সামস। এখানে হচ্ছে আপনি প্রতিদিন পড়ছেন, যেটাই পড়ছেন সেটা সম্পর্কে আপনি হচ্ছে ওই টপিকেরই একটা পরীক্ষা দিয়ে দিলেন, ঠিক আছে? তাহলে আপনার পরীক্ষা দিলেন, আপনি আপনার ভুলগুলো আইডেন্টিফাই করতে পারলেন, আইডেন্টিফাই করে আপনি হচ্ছে আবার আরেকবার রিভিশন দিলেন। আপনার কিন্তু একটা আপনার ভুলগুলা থেকেও কিন্তু আপনি শিখলেন যে আপনি কিভাবে আপনার ল্যাকিংস গুলা কোথায় ছিল। সেটার জন্য আমাদের জেনেসিস আউটলায়ারের একটা অনন্য আয়োজন হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ, ঠিক আছে? এই এক্সাম ব্যাচের স্ট্রাকচার গুলা নিয়ে আমি অনেকবার কথা বলছি। আমাদের এক্সাম ব্যাচের যদি স্ট্রাকচারের কথা যদি আমি বলি, তাহলে হচ্ছে এখানে আমাদের টোটাল মক কিন্তু অনেকগুলা, ঠিক আছে? প্রথমে আমাদের হচ্ছে 24 আমাদের যে লেকচার গুলো আছে, লেকচারটাকে আমরা 24 ক্লাসে ভাগ করছি। আমি প্রথমেই আপনাকে বলছিলাম যে স্টাডি প্ল্যানে, ঠিক আছে? সেখানে আমাদের 24টা 24 ওইখানে ক্লাস টেস্ট থাকে এবং হচ্ছে ওইটার সাথে সলভ থাকে, আপনি আপনার ভুলগুলো জেনে নিন। সাথে 5টা সাবজেক্ট ফাইনাল থাকে। আর হচ্ছে আমাদের আরসিএস স্টাইলে যেটা লাগে সেটা হচ্ছে যে আরসিএস স্টাইলে আমাদের 2টা মক আমরা নিয়ে থাকি, ঠিক আছে? এছাড়া এমআরসিএস পার্টের ক্ষেত্রে আমরা বলে থাকি, আমি আপনাকে যে আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল, সেখানে আমি আপনাকে দেখালাম যে রিকলস গুলা করতে হবে। তো এমআরসিএস এর রিকলস গুলা মোটামুটি আমি আপনাকে বলতে পারি যে রিকলস গুলা মোটামুটি যদি আপনি একা সলভ করতে চান তাহলে ওটা খুবই কষ্টসাধ্য। সেই কারণে আমরা আমাদের এই মক ব্যাচ বা এক্সাম ব্যাচেই আমি আপনাদের জন্য 8টা রিকল সলভের ব্যবস্থা করেছি, এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে ফজিয়া শিটের কথা, ফজিয়া শিটের সলভও আছে, ঠিক আছে? শুধুমাত্র এই একটা মক ব্যাচেই। তারপর আমার কি লাগবে? যে আমি পড়তেছি, বাট আমাকে আমার কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, এন্ড উই শুড কিপ মোটিভেটেড, ঠিক আছে? আজকে আমার ক্লাস করে আপনি মোটিভেটেড হয়ে পড়া শুরু করলেন, সেই কনসিস্টেন্সি যদি ধরে রাখতে না পারেন 6 মাস, তাহলে পরীক্ষা দেওয়াটা কোয়াইট টাফ হবে। সেই কারণে আমাদেরকে অবশ্যই অলওয়েজ কনসিস্টেন্সি এন্ড মোটিভেশন বোথ শুড বি মেইনটেইনড। আর আমরা ডাক্তাররা যেটা করি সেটা হচ্ছে আমরা কখনো নিজের শরীরের যত্ন নিই না, ঠিক মতো ঘুমাই না, খাওয়া দাওয়া তো বাদ। কিন্তু আপনি যদি আপনার শরীরকে ভালো একটা ইনপুট না দেন, সে আপনাকে কখনোই ভালো একটা আউটপুট দিবে না। আমি এমন অনেককেই চিনি, ঠিক আছে, যারা যে আজকে আমার পড়া ভালো হয় নাই, সেই কারণে আমি আমার শরীরকে কষ্ট দিব, আজকে আমি কিছুই খাবো না। এমন কিন্তু আমি অনেককে চিনি, এমনও আছে আমাদের মধ্যে যে চিন্তা করে যে আমি কেন ভালো করে পড়ি নাই, এখন হচ্ছে আমি আমাকে কষ্ট দিব, কি করবো, আমি আজকে খাবো না। বাট এটা করা যাবে না। আমার বডিকে আমার ভালো ইনপুট দিতে হবে, ঠিক আছে? উই শুড নিড এনাফ স্লিপ এন্ড ব্যালেন্স ডায়েট। এন্ড অবশ্যই আমাদের যেটা লাগবে, মাঝে মধ্যে আমাদের ব্রেনকে একটু রেস্ট দিতে হবে, ব্রেক দিতে হবে, ঠিক আছে? আমাদের মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে। যখন মনে হবে যে কিছুই হচ্ছে না, তখন কিন্তু অবশ্যই 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 আমাদের একটা ব্রেক নিতে হবে। ব্রেক নিয়ে দেন আমরা আবার শুরু করবো। তো আমাদের যে আমি যে স্টাডি প্ল্যানের কথা বলেছিলাম যে আপনি আপনার কোর্সটাকে কিভাবে ভাগ করবেন, এই জিনিসটা ছিল যে যারা চান যে হচ্ছে আমি নিজে নিজে পড়তে চাই, তাদের জন্য আমি আপনাদেরকে বলে দিলাম। আর জেনেসিস আউটলায়ার আপনাদেরকে এই ব্যাপারে কিভাবে হেল্প করতে পারি, এই যে আমি আপনাকে এতগুলা স্লাইড দেখালাম, আপনার যা যা লাগবে, এই জায়গাগুলো থেকে আমরা আপনাদেরকে কিভাবে হেল্প করতে পারি। আমাদের যদি 4 মাসের ডিউরেশনে যারা প্রিপারেশন নিতে চান, তাদের জন্য আমাদের হচ্ছে আমরা যে কোর্সটা ক্রিয়েট করেছি, সেই কোর্সটা আমরা ভাগ করেছি 4টা 24টা ক্লাসে। 24 আমাদের এখানে ক্লাস আছে, যে টোটাল যে কোর্স আউটলাইন আছে সেই কোর্স আউটলাইনকে আমরা 24 ক্লাসে ভাগ করেছি। 24 ক্লাসের পরে প্রত্যেকটা ক্লাসের পরে এটা জেনেসিসের একটা আমি বলবো যে জেনেসিসের প্রত্যেকটা উইং এর খুবই সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসের পরে একটা ক্লাস টেস্ট থাকা, মক থাকা, মকের পরে একটা সলভ ক্লাস থাকা। এটা আমি নিজেও অনেক উপকৃত হয়েছি, কারণ জেনেসিসের বিভিন্ন ব্যাচে বিভিন্ন সময় আমি ভর্তি হয়েছি। তারপর হচ্ছে আপনি যখন ক্লাস টেস্টটা দিবেন, আপনি নিজেকে জাজ করলেন, তারপর আপনার যে ভুলগুলা হইলো সেই ভুলগুলা আপনি কি সলভ ক্লাসে সমাধান করে নিলেন। তারপর এই জেনেসিসের যে এই এমআরসিএস পার্টের যে বিশাল যে ইগুলো আছে সিলেবাস, সেই সিলেবাসকে আমরা 5টা সাবজেক্ট ফাইনালে ভাগ করে নিয়ে সর্বশেষ হচ্ছে পরীক্ষার 1 মাস আগে আমরা এমন সাবজেক্ট ফাইনাল নিয়ে আসি। 5টা সাবজেক্ট ফাইনাল থাকবে এবং হচ্ছে আমাদের থাকবে 8টা রিকল। আমি আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে রিকল গুলা একা একা সলভ করা কোয়াইট টাফ। আমাদের এক একটা রিকল 6 থেকে 8 ঘন্টা ক্লাস হয়, হ্যাঁ, কারণ একটা রিকলে কোশ্চেন থাকে 300, সেই 300 কোশ্চেন একা সলভ করা খুবই টাফ। সেক্ষেত্রে আপনি যখন একজন মেন্টরের সাথে প্রত্যেকটা কোশ্চেনের প্রপার এক্সপ্লানেশনের সাথে করবেন, তখন আপনার জন্য খুব বেশি একটা কঠিন হবে না। এছাড়া আছে ফজিয়া শিট সলভ,
আর সব শেষে পরীক্ষা শেষে আপনারা জাস্ট হচ্ছে পরীক্ষার 1 সপ্তাহ আগে একটা মক টেস্ট পাবেন টোটালি আরসিএস স্টাইল। এই ছিল আমাদের এমআরসিএস পার্টের প্রিপারেশন ফ্রম দ্য ভেরি বিগিনিং। যারা প্রথম থেকে শুরু করতে যাচ্ছেন কিভাবে শুরু করবেন, শুরু করার জন্য আপনি নিজে নিজেও শুরু করতে পারেন। নিজে নিজে শুরু করার জন্য আপনি প্রথমেই যেটা করবেন, আপনি আপনার একটা স্টাডি প্ল্যান ক্রিয়েট করবেন। আপনি কতদিন সময় ধরে পড়তে চান সেভাবে পড়বেন। আপনি আপনার সাবজেক্টটাকে ভালো করে বুঝবেন, সাবজেক্টটাকে ভাগ করে নিবেন। আপনি আপনার টাইম অ্যালোকেট করে নিবেন, যিনি আপনি কতক্ষণ পড়তে চান, কতক্ষণ সময় আপনার হাতে আছে, এবং আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। প্রতিটা বেসিক সাবজেক্ট আপনি খুব ভালোভাবে পড়বেন, এবং ক্লিনিক্যালের জন্য ক্লিনিক্যাল পার্টে প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে আপনি আপনার ক্লিনিক্যাল আইডিয়া রাখবেন, এবং আপনি রিকল গুলা প্র্যাকটিস করবেন। রিকল প্র্যাকটিস করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন সাথে একজন রিডিং পার্টনার রাখার, এবং রিডিং পার্টনারের সাথে রেগুলার আপনি আপনার যা পড়ছেন সেটা ডিসকাস করবেন, কারণ এই পড়াগুলো একটু কঠিন, মনে রাখা কোয়াইট টাফ। এবং এমআরসিএস এর বিভিন্ন গ্রুপ আছে। আমি আরেকটা গ্রুপের কথা বলতে ভুলে গেছি, আমাদের রিকলের একটা সাপোর্ট গ্রুপ আছে। সেখানে আমাদের মেন্টররা 24 আওয়ার রিকল সাপোর্ট দিয়ে থাকেন। সেই গ্রুপগুলোতে আপনি অ্যাড হতে পারেন এবং আপনার যে জিনিসটা আপনি বুঝেন না সেগুলো নিয়ে ডিসকাস করতে পারেন। এখানে হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক গ্রুপ আছে, অনেক গ্রুপ আছে। এবং আমি যদি বলি জেনেসিস আউটলেয়ারের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে অনেক ফ্রি ম্যাটেরিয়ালসও দেওয়া আছে। এছাড়া যদি আপনাদের আর কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই জেনেসিস আউটলেয়ারে আমি থাকি। জেনেসিস আউটলেয়ারে মোটামুটি বলা যায় সপ্তাহে 7 দিনই আমি অথবা আমাদের অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর ডক্টর বাসার আছে, আমরা মোটামুটি আমরা সবসময় থাকি। আপনাদের এমআরসিএস পার্টের রিলেটেড কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কিভাবে পেমেন্ট করতে হয়, এই রিলেটেড ব্যাপারগুলো নিয়ে আপনারা যে কোনো সময় আমাদের সাথে আলোচনা করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আমার সাথে এই মুহূর্তে আছেন আমার সাথে এই মুহূর্তে ডক্টর ওয়াসি আছেন। ডক্টর ওয়াসি আমাদের সাথে ডক্টর ওয়াসির স্লাইডটা শেয়ার করবেন এই মুহূর্তে, এবং হচ্ছে এমআরসিএস পার্টের প্রিপারেশন রিলেটেড যা যা লাগে ফ্রম বিগিনিং, যা যা জানা লাগে, এবং হচ্ছে সিলেবাস সম্পর্কে স্ট্রাকচার যা যা জানা লাগে সেই জিনিসগুলো সম্পর্কে কথা বলবেন ডক্টর ওয়াসি। ডক্টর ওয়াসি। আসসালামু আলাইকুম, আশা করি আমাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিনটাও প্রবাবলি দেখা যাচ্ছে। আচ্ছা, তো আজ ধন্যবাদ নাহিদ আক্তার নিপা আপুকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কিছু বলবার জন্য। তো আজকে আমরা বেসিক্যালি এমআরসিএস পার্ট এ নিয়ে কথা বলবো। তো এমআরসিএস পার্ট এ আসলে আম, যদি একদম শুরু থেকে বলতে হয়, এমআরসিএস এটা আসলে একটা সার্জিক্যাল ডিপ্লোমা given by 4 royal colleges like Royal College of Surgeons of Edinburgh, England, Glasgow and Ireland. আর আমরা সবাই জানি এমআরসিএস এর হচ্ছে দুইটা পার্ট। পার্ট এ এটা আসলে অনলাইন এক্সাম সেন্টার বেসড একটা এক্সাম, যেটা কিনা পিয়ারসন ভিউ অ্যাকচুয়ালি একটা অর্গানাইজেশন যারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন এ লেভেলস, ও লেভেলস এবং ইন্টারন্যাশনাল এক্সাম গুলো অ্যারেঞ্জ করে থাকে। তো এক্সাম সেন্টার বেসড এক্সাম হয় এমআরসিএস পার্ট এ। আর পার্ট বিটা হচ্ছে এমআরসিএস এর একটা অস্কি এক্সাম। জাস্ট 17টা স্টেশন থাকে এখানে। কিছু থাকে নলেজ স্টেশন, কিছু থাকে ক্লিনিক্যাল স্টেশন। তো আজকে আমরা মেইনলি কথা বলবো পার্ট এ নিয়ে। তো পার্ট এ আমাদের দেশেই বর্তমানে দেওয়া যায়। আম, আগে যেটা হতো যে কোভিড এর সময় বাসায় বসে পরীক্ষাটা দেওয়া যেত কম্পিউটারের মাধ্যমে। তো আফটার দ্যাট পিয়ারসন ভিউ যেটা করলো যে হচ্ছে বিভিন্ন সেন্টারে আমাদের ঢাকা এবং চিটাগং এ পরীক্ষাগুলো অ্যারেঞ্জ করা শুরু করলো। তো ঢাকা এবং চিটাগং এ বিভিন্ন সেন্টারে কিন্তু এই পরীক্ষাগুলো অ্যারেঞ্জ হচ্ছে 2020 থেকে, এবং মাল্টিপল সেন্টার ওপেন হয়। জাস্ট আমাদেরকে যেটা করতে হবে যে রেজিস্ট্রেশন করে এক্সাম তো আমাদের 3টা ডায়েটে হয়। একটা হচ্ছে জানুয়ারি সেশন, একটা হচ্ছে মে ডায়েট, আর একটা হচ্ছে সেপ্টেম্বর ডায়েট। তো 3টা ডায়েটে যে পরীক্ষা হয় এই 3টা ডায়েটের মধ্যে আমাদের জাস্ট আগে রেজিস্ট্রেশনটা করতে হবে, এবং রেজিস্ট্রেশনের পরে পিয়ারসন ভিউতে কিন্তু আলাদা করে বুক করতে হয়। হ্যাঁ, তো পিয়ারসন ভিউ এর বুকিংটা খুবই, আমি বলবো একটু জোর দিয়ে বলবো যে এটা কিন্তু খুবই একটু স্ট্রেসফুল। কারণ হচ্ছে অনেক বেশি এক্সামিনি থাকে, সবাই একসাথে পিয়ারসন ভিউ এর সিট গুলো বুক করার জন্য বসে থাকে। তো বাই এনি চান্স আপনি যদি দেরি করে বসেন বা দেখা গেল যে 5-10 মিনিট লেট হয়ে গেল, দেখা যায় যে
সিটগুলো বুক হয়ে যায়। তবে আমি আপনাকে আশাহত করব না, আমি আপনাকে নিশ্চিন্ত করতে পারি যে আপনি রয়্যাল কলেজ কিন্তু সবসময়ই যেটা করে পিয়ারসন ভিউয়ের মাধ্যমে এনাফ সিট এনশিওর করে, যার কারণে কিনা আপনি আপনার যে লোকেশন, বিশেষ করে ঢাকা এবং চিটাগং এর আশেপাশে মাল্টিপল আরো কিছু সেন্টার কিন্তু ওপেন হয়ে যায়। এবং আমি যখন এক্সাম দিয়েছিলাম আমার মনে আছে আমার কিছু ফ্রেন্ড ছিল যারা ইনিশিয়ালি সিট পায়নি, কিন্তু একদিন পরে আরো নতুন অনেকগুলো সিট ওপেন হয়েছিল এবং তারপরে কিন্তু সবাই অ্যালোকেটেড হয়েছিল, প্রপারলি এক্সাম দিতে পেরেছে। এবং পিয়ারসন ভিউয়ের মাধ্যমে এক্সামটা কিন্তু খুব সুন্দরভাবে হয়। তো আজকে আমরা ওইটা নিয়ে কথা বলবো। তো এমআরসিএস ডিগ্রিটা চারটা যে বডি থেকে দেওয়া হয়, গ্লাসগো, এডিনবার্গ, ইংল্যান্ড আর আয়ারল্যান্ড, এগুলো হচ্ছে লোগো। অ্যাকচুয়ালি এদের মধ্যে বেসিক মেজর কোনো ডিফারেন্স নাই। এগুলো সবগুলাই হচ্ছে ইন্টার কলেজিয়েট বডি যারা এই ডিগ্রিটা আসলে প্রদান করে থাকে। আম, আলাদা করে বলতে গেলে এডিনবরা হচ্ছে স্কটল্যান্ডে, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড মোস্ট ওল্ডেস্ট অফ দ্য কলেজেস। তারপরে ইংল্যান্ড অ্যাকচুয়ালি বেশি পপুলার, সবাই ইংল্যান্ড বলতে খুব পছন্দ করে। বাট গ্লাসগো আর আয়ারল্যান্ডও কিন্তু একই রকম। এবং কোয়েশ্চেন প্যাটার্নে যদি কথা বলি, কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু পার্ট এ তে সবগুলা কলেজেই, আপনি যে কোনো কলেজেই রেজিস্ট্রেশন করেন, যে কোনো কলেজের হয়ে পরীক্ষাতে বসেন না কেন, সবগুলো কলেজেই পার্ট এর কোয়েশ্চেন সেম। এবং পার্ট বি তেও কিন্তু কোয়েশ্চেন সেম, কোনো ভ্যারি করে না। দেখা যায় যে হয়তো বা সেন্টার টু সেন্টার কখনো মাঝে মধ্যে কঠিন বা সহজ হতে পারে, বাট গ্লাসগোতে আলাদা করে কঠিন পরীক্ষা হচ্ছে বা ইংল্যান্ডে গেলে আমি সহজ পরীক্ষা দিতে পারবো, এইরকম কিন্তু কোনো বিষয় নেই। ওকে, সো এটাই ক্লিয়ার করা ছিল। আর আমি আপনাদের ইন্টারেস্টের জন্য কিছু ছবি রেখেছি। এটা হচ্ছে এডিনবরার যে অফিস, রয়্যাল কলেজ অফ সার্জনস অফ এডিনবরা। তারপরে হচ্ছে রয়্যাল কলেজ অফ সার্জনস অফ ইংল্যান্ডের অফিস এটা। হুম, আপনি যখন ইংল্যান্ডে যাবেন আপনার গ্রাজুয়েশন সেরেমনিতে, ঠিক এখানেই কিন্তু গ্রাজুয়েশন সেরেমনিটা হবে। এটা হচ্ছে রয়্যাল কলেজ অফ সার্জনস অফ গ্লাসগোর অফিস, আর এটা আয়ারল্যান্ডের অফিস। আচ্ছা, আর সাধারণত সেরেমোনিয়াল গুলা এই ধরনের হয়। এই যে এখন আপনারা যেটা, আমরা এটা জাস্ট নর্মাল একটা সেরেমনি, আমাদের দেশে আমরা যেরকম এমবিবিএস এর পরে বিভিন্ন সেরেমনি অ্যাটেন্ড করেছি, বা বিসিপিএস থেকে আমাদের যে এফসিপিএস এর পরে যে ফেলোরা যেরকম করে থাকেন সেরেমনি গুলো অ্যাটেন্ড, তাদেরকেও যেরকম একটা ড্রেস দেওয়া হয়, ঠিক এরকম এখানে চারটা কলেজের আবার চারটা বিভিন্ন কালার। এখন আপনি যে রেডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইংল্যান্ডের অ্যাকচুয়ালি, আবার হচ্ছে ইয়েলো হচ্ছে গ্লাসগোর, এডিনবরার হচ্ছে গ্রিন, আর আয়ারল্যান্ডের হচ্ছে প্রবাবলি আকাশি আর কি। আচ্ছা, ব্লু, লাইট ব্লু। আচ্ছা, এক্সাম স্ট্রাকচার নিয়ে যদি আমি বলি, আপনারা জানেন ওভারঅল যে পার্ট এ এক্সামটা হচ্ছে একটা রিটেন এক্সাম, অনলাইন রিটেন বেসড এক্সাম। বেসিক্যালি এখানে এসবিএ থাকে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। এবং টোটাল ডিউরেশন অফ এক্সাম ইজ 5 hours, divided into two groups, like first 3 hours for 180 SBS in applied basic science, and there is a gap, 1 hour gap in between two exams, and the second part is 2 hours for 120 SBS. তাহলে টোটাল এক্সামটা হচ্ছে আমার 5 ঘন্টায়। প্রথম 3 ঘন্টায় আমি অ্যাপ্লাইড বেসিক সায়েন্সের 180টা কোয়েশ্চেন অ্যান্সার করব, তারপরে 1 ঘন্টার একটা গ্যাপ। আপনি গ্যাপের মধ্যে আপনার নিজের জন্য কিছু সময় পাবেন। এক্সাম সেন্টার গুলোতে সাধারণত লাঞ্চের বা হচ্ছে প্রেয়ারের জায়গা থাকে, আপনি রেস্ট নিতে পারবেন বা হাঁটাহাঁটি করতে পারবেন, নামাজ পড়তে পারবেন, বা আপনার ধর্মীয় যে আচারগুলো আছে সেগুলো পালন করতে পারবেন। এবং চকলেট বা সাধারণত অনেকে ডিম এগুলো নিয়ে যায়, আপনি কিন্তু খেয়ে নিজেকে এনার্জাইজ রাখতে পারবেন। ওকে, আর তারপরে হচ্ছে যে সেকেন্ড পার্টটা, ওই সেকেন্ড পার্ট হচ্ছে 2 hours এর একটা এক্সাম। এখানে বেসিক্যালি প্রিন্সিপাল অফ সার্জারি ইন জেনারেল 120টা এসবিএ থাকে, নো নো নেগেটিভ মার্কিং, অ্যান্ড সবগুলোর জন্য কিন্তু 1 মার্কস করে। আচ্ছা, পেপার 1 যেটা 180টা কোয়েশ্চেন থাকে অ্যাপ্লাইড বেসিক সায়েন্সে, মার্কস ডিস্ট্রিবিউশনটা এইরকম: অ্যানাটমিতে সবচেয়ে বেশি কোয়েশ্চেন থাকে 75, তারপর ফিজিওলজিতে 45টা, আর প্যাথোলজিতে 37টা, আর ফার্মাকোলজি মাইক্রোবায়োলজি থেকেও কিছু কোয়েশ্চেন থাকে। আর ইমেজিং এ সাধারণত যেটা থাকে সেটা হচ্ছে বিভিন্ন এক্সরে দেওয়া থাকে, লাইক পালমারি এম্বোলিজম, তারপরে হচ্ছে ইসিজি তে থাকে হচ্ছে লাইক হাইপার অর হাইপোক্যালসিমিয়া,
হাইপার or হাইপোক্যালিমিয়া, or মাঝে মধ্যে পালমারি এম্বোলিজমের যে S1Q3 T3 এটার ইসিজিও দেওয়া থাকে, ওইখান থেকে ইন্টারপ্রেট করতে করতে বলা হয় বা হচ্ছে ম্যানেজমেন্ট জানতে চাওয়া হয়। ঠিক আছে, ডাটা ইন্টারপ্রিটেশন এন্ড অডিট নিয়েও চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এগুলো কিন্তু এই টপিকের মধ্য থেকেই প্রশ্নগুলো আসে সাধারণত। এবিজি রিলেটেড বা কোনো সিনারিও, আপনার যে সিনারিও ইন্টারপ্রেট করার ক্ষমতা, এটাই কিন্তু আসলে ইভালুয়েট করা হয় এই কোশ্চেনগুলো থেকে, এর মধ্যে থেকেই। আর যদি আমি ইন ডিটেলস বলতে চাই তাহলে কিন্তু বেসিক্যালি এক্সাম গুলোর একটা হিউজ পার্ট জুড়ে থাকে হচ্ছে অ্যাবডোমেন, আর একটা পার্ট থাকে হচ্ছে হেডনেক। হেডনেক তাদের খুবই প্রিয়, হেডনেক থেকে একটা হিউজ বাল্কের কোয়েশ্চেন আসে, আর অ্যাবডোমেন থেকেও আসে। এছাড়াও কিন্তু আপার লিম, লোয়ার লিম থেকে এবং এমব্রায়োলজি থেকেও কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন থাকে, এবং আপনারা কিন্তু সবকিছুই খুব সহজেই অ্যান্সার করতে পারবেন যদি আমাদের গাইডলাইন গুলো ফলো করেন। আচ্ছা, ফিজিওলজি থেকে কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, ইউরিনারি অ্যান্ড এন্ডোক্রাইন নার্ভাস সিস্টেম থেকে প্রত্যেকটা থেকে কিন্তু পাঁচটা করে কোয়েশ্চেন দেওয়া থাকে। আর গদ বাঁধা কোনো বই পড়া লাগবে না, আপু যেরকম বললেন যে বেসিক সায়েন্স ফর রাফ থিওরি থেকে পড়লেই কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স অ্যান্সার করা যায়। আর আমাদের জেনেসিসের যে শিটগুলো দেওয়া থাকে, এই শিটগুলোতেই কিন্তু সবকিছু সুন্দর করে দেওয়া আছে। কোয়েশ্চেন গুলো সলভ করতে হবে আগে, এতে করে আপনি বুঝতে পারবেন যে আসলে ওরা আসলে কি জানতে চায় বা কোন টপিক গুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে। আপনি একেবারে গদ বাঁধা যদি পড়ে যান তাহলে কিন্তু আসলে খুব একটা বেশি লাভ হবে না, বরং আপনাকে আসলে কোয়েশ্চেন সলভ বেশি করতে হবে। প্রিভিয়াস এর কোন টপিক গুলো বেশি এসেছে, রিকলসে গত 5 বা 10 বছরে, গত 5 বছরে কি কি কোয়েশ্চেন বেশি বেশি রিপিট হয়েছে, তারপরে ওনারা আসলে কোন অ্যান্সার গুলো বেশি প্রেফার করেন বা কোন টপিক গুলো তাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, সেইগুলো আপনাকে বুঝতে হবে। এটা যখন আপনি বুঝতে পারবেন তখন কিন্তু আপনার পড়াটা সহজ হয়ে যাবে। এবং এখানে কিন্তু কিছু কিছু টপিক আছে অনেক অনেক বেশি হায়ার স্টাডিজ বা অনেক উচ্চতর লেভেলের। তো এই কোয়েশ্চেন গুলো বোঝার জন্য কিন্তু আমি মনে করি আপু যেটা বললেন যে আপনাদেরকে সবসময় একটা ডিসকাশন গ্রুপের মধ্যে থাকতে। আদারওয়াইজ এই ডিসকাশন গ্রুপগুলো কিভাবে হেল্প করে আপনাকে, ধরেন একটা কঠিন টপিক, সেটা যে মেন্টররা আছেন তারা কিন্তু তাদের যে পোস্ট গ্রাজুয়েট লেভেলের যে বইগুলো, বিশেষ করে যদি এক্সামিনি হন ইন্টার্ন, তাহলে ইন্টার্নদের জন্য কিন্তু হচ্ছে এই জিনিসগুলো সলভ করা বা কোয়েশ্চেন আনসার গুলো বের করা খুব কঠিন। যেমন আমি নিজেও কিন্তু ইন্টার্নের সময় প্রিপারেশন শুরু করেছিলাম, তো অনেক কিছু কিন্তু আমার আয়ত্তের বাইরে ছিল। তো গ্রুপ ডিসকাশনের মধ্যে গেলে যেটা হয় যে মেন্টররা আপনাকে তাদের বইগুলো থেকে খুব সহজেই কিন্তু ব্যাখ্যাগুলো এনে এনে আপনাদেরকে শেয়ার করতে পারবেন, এবং রিপিটেড যে রিভিশন যেটাকে বলে, আম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই জন্য গ্রুপ ডিসকাশনে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আর প্যাথোলজি থেকে মোস্ট অফ দা কোয়েশ্চেন্স কিন্তু আবার প্রিন্সিপালস অফ সার্জারি ইন জেনারেলের সাথে মিলে যায়। তো যেহেতু প্রিন্সিপালস অফ সার্জারি ইন জেনারেলের সাথে মিলে যায়, তো প্যাথোলজিটা শেষের দিকে পড়তে বলা হয়, কারণ হচ্ছে ম্যাক্সিমাম কোয়েশ্চেনই ওভারল্যাপ করে। শুধু জেনারেল প্যাথোলজিক্যাল যে প্রিন্সিপালস, এই কোয়েশ্চেন গুলোই দেখা যাচ্ছে সাধারণত একটু নতুন। আদারওয়াইজ বাকি যে সিস্টেমিক প্যাথোলজির যে কোয়েশ্চেন গুলো, এগুলো কিন্তু প্রিন্সিপাল অফ সার্জারি ইন জেনারেলের সাথে ওভারল্যাপ করে বা কোইনসাইড করে। তো পেপার 2 যেটা প্রিন্সিপালস অফ সার্জারি ইন জেনারেল, এখানে 120টা কোয়েশ্চেন থাকে, 120টার জন্য 1 মিনিট ফর ইচ কোয়েশ্চেন। অ্যান্ড এইখানে এক্সাম হলে কিন্তু খুব প্রিকশনস থাকতে হবে, কারণ হচ্ছে 180টা কোয়েশ্চেন যে পেপার এ তে ছিল, সেটা দেখা যায় যে খুব দ্রুতই এক্সামিনার অ্যান্সার করে ফেলে। দেখা যায় যে অনেকের 180 মিনিট মানে হচ্ছে 3 ঘন্টা, অনেকের 2 ঘন্টা বা 1.5 ঘন্টায় কোয়েশ্চেন অ্যান্সার করা শেষ। তো এই পেপার 2 এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে কোয়েশ্চেন গুলো থাকে অনেক বড় এবং খুব দ্রুত কিন্তু স্ক্যান করতে হয়। আর হচ্ছে পরীক্ষার্থীদের চেষ্টা করতে হয় যে আম, খুব দ্রুত অ্যান্সার করতে, আদারওয়াইজ কিন্তু শেষ করা যায় না। এটা নিয়ে একটু স্ট্রাগল করতে হয়, আদারওয়াইজ তেমন কোনো ইস্যু না। আমার মনে হয় আপনারা যদি রেগুলার মক দেন, আমি পরীক্ষার আগে অনেকগুলো মক দিয়েছিলাম এবং এটা কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করেছিল। আপু আপনাদেরকে যেটা বলেছেন বারবার, যে মক মক মক, আপনারা যত বেশি মক এক্সাম দিবেন তত কিন্তু আপনাদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে। বিশেষ করে পেপার 2 এর ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট একটা বিগ ইস্যু, এটা কিন্তু সলভ করাটা খুবই ইম্পর্টেন্ট ফর পেপার 2 ইন এমআরসিএস পার্টে। তো পেপার 2 কম্প্রাইজেস অফ কমন সার্জিক্যাল কন্ডিশনস, এখানে অ্যাকোয়ার্ড এন্ড কনজেনিটাল কন্ডিশন নিয়ে থাকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন। আর একটা
বিগ পোর্শন অফ কোয়েশ্চেন কিন্তু ট্রমা থেকে আসে। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, ট্রমা, অর্থোপেডিক্স, এটা কিন্তু এমআরসিএস এর একটা হিউজ বাল্কের কোয়েশ্চেন ক্যারি করে এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। পেরি অপারেটিভ ম্যানেজমেন্টও গুরুত্বপূর্ণ। আর মেডিকো লিগাল অ্যাসপেক্টস বলতে আসলে বেসিক্যালি সাধারণত যে ইস্যুগুলা ওয়েস্টার্ন কান্ট্রিতে লাইক ইউকেতে বিভিন্ন যে মেডিকো লিগাল অ্যাসপেক্টস আছে ওদের ওই জিনিসগুলো কিন্তু জানতে হয়। তো এগুলো একটু অন্যরকম, তো মনোযোগ দিয়ে পড়লে আমরা পারবো। আচ্ছা, এটা হচ্ছে ইন ডিটেলস, এটাতে আমি আর যাচ্ছি না। আচ্ছা, সো হোয়াট ডু উই নিড স্টাডি ম্যাটেরিয়ালস বলতে আপু তো বললেনই, ইএমআরসিএস কিন্তু আমাদের অনলাইন সাবস্ক্রিপশন আছে, আবার সফট কপি বা হার্ড কপি আকারেও পাওয়া যায়। আপনারা এটা চাইলেই পারচেজ করতে পারেন। আর অবশ্যই কিন্তু অ্যানাটমির জন্য ভিজুয়ালাইজেশন খুব ইম্পর্টেন্ট। আপনারা যখনই পড়বেন অ্যানাটমিটা নিটার পাশে নিয়ে পড়বেন এবং নিটারের মধ্যে কিন্তু কোয়েশ্চেন গুলো দাগিয়ে রাখবেন কোন কোন প্লেটে আছে, তাহলে কিন্তু আপনাদের পরীক্ষার হলে এই জিনিসগুলো মনে পড়বে। কারণ এটা শুধু পার্ট এ না, আমি জোর দিয়ে বলতেছি, এটা কিন্তু পার্ট বি তেও খুবই ইম্পর্টেন্ট। পার্ট বি তে আপনি যখন অ্যানাটমি স্টেশন গুলো অ্যাপিয়ার করবেন তখন কিন্তু আপনার এই নিটারের এবং যে ডিসেকশনের যে অ্যানাটমি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর বেসিক সায়েন্সের জন্য আপনি কিন্তু হচ্ছে রেফারেন্স বুক হিসেবে বেসিক সায়েন্স ফর এমআরসিএস বাই অ্যান্ড্রু টি রাফরি স্যার, ওনার এই বইটা আপনি দেখতে পারেন। আমি মাল্টিপল নিউ কোয়েশ্চেন্স আমি দেখছি প্রিভিয়াস ইয়ারে, আমার আগের ডায়েট গুলাতে যখন আমি রিকল গুলা সলভ করছি দেখছি যে যেসব কোয়েশ্চেন নতুন নতুন আসছে ওই নতুন প্রশ্নগুলো কিন্তু আমি খেয়াল করেছি ম্যাক্সিমাম টাইমেই আমি বেসিক সায়েন্স ফর এমআরসিএস এর যে টপিকের শেষে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স টপিকটা থাকে ওইখান থেকে কিন্তু আমি পেয়েছি। তো ওনারা এই বইটা ফলো করেন, আপনারা এটা রেফারেন্স হিসেবে দেখতে পারেন। বাট ইনিশিয়ালি আমি বলবো কোয়েশ্চেন ব্যাংক সলভ করা এবং জেনেসিস এর যে আপগ্রেডেড যে শীটটা দেওয়া আছে আপনাদেরকে এটা মেইনলি পড়তে। তারপরে হচ্ছে আপনারা ট্রাই করবেন এগুলা পড়ার সময় আপনারা ট্রাই করবেন অ্যানাটমির সময়ের সাথে নিটারের অ্যাটলাস রাখতে। আর আপনারা শেষে টাইম থাকলে এই যে বেসিক সায়েন্স ফর এমআরসিএস এই বইটা আপনারা পড়ার চেষ্টা করবেন। বেসিক্যালি থরলি না পড়ে আমি বলবো টপিক কোন টপিক গুলা বেশি আসে, ফিজিওলজিতে রেসপিরেটরি থেকে কি বেশি টপিক আসছে, গ্যাস্ট্রোএন্টারোলজি থেকে কি বেশি টপিক আসে, ওই টপিক গুলো আপনি স্ক্যান থ্রু করে যান। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স গুলা দেখেন কারণ ওনারা ক্লিনিক্যালি সিনারিও গুলা ক্রিয়েট করেন। আচ্ছা, ফৌজিয়া শীটের কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আগে পড়তে বলা হতো, তো এখনো ফৌজিয়া শীট থেকে কোয়েশ্চেন হয়তো বা মাঝে মধ্যে আসে। সেগুলো সবই আমাদের জেনেসিসের যে শীট এখানে ইনক্লুড করা আছে ওখান থেকে আপনারা দেখতে পারবেন এবং রিকল গুলোও দেওয়া আছে। রিকল ছাড়া পাশ করা খুবই কঠিন, তো রিকল যদি আপনি সলভ না করেন আপনি কিন্তু পরীক্ষার আইডিয়াটা পাবেন না। তো বেসিক্যালি এই জিনিসগুলো আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার লাগবে, ঠিক আছে, কোনোটাই আপনি বাদ দিতে পারবেন না। সো আমি বলবো আপনি আমাদের যে জেনেসিসের আপগ্রেডেড শীটটা ফৌজিয়া শীট, তারপরে হচ্ছে রিকলস যে বুকটা, এগুলো আপনি মেইনলি পড়বেন। আচ্ছা, আর পড়াশোনার জন্য তো আপু এগুলো বলেই দিয়েছেন যেগুলো করতে হবে, যে স্পেস রিপিটেশন এন্ড একা একা পড়ে আসলে এই বড় জার্নিটা বা সবকিছু সামলিয়ে পড়াটা খুব কঠিন, তাই একজন সিরিয়াস স্টাডি পার্টনার দরকার যার সাথে আপনি অ্যাকচুয়ালি ডিসকাস করতে পারবেন, ক্রিটিক্যাল রিজনিং করতে পারবেন, এগুলো আপনার পরীক্ষার হলে মনে থাকবে। ওকে, আর কলেজ চয়েসের ক্ষেত্রে আসলে চয়েস করার কিছু নাই, কারণ হচ্ছে বেসিক্যালি সবগুলা কলেজই সেম। রাদার আমি বলবো এডিনবার্গ ওল্ডেস্ট কলেজ, এডিনবার্গ খুব দ্রুত রিপ্লাই করে, আমার এখন পর্যন্ত সবগুলা কলেজে আমার সবগুলা মেইলের ওরা রিপ্লাই করছে। ইংল্যান্ড মাঝে মধ্যে রিপ্লাই করে না, বাট ইংল্যান্ড কিন্তু অনেক বেশি পপুলার। গ্লাসগো আর আয়ারল্যান্ড কিন্তু অনেক বেশি পপুলার, আমাদের যারা আগে স্যার ম্যাডামরা মেম্বার ছিলেন কিন্তু গ্লাসগো এন্ড আয়ারল্যান্ড অনেক বেশি, সো কোনোটার মধ্যে আসলে ডিসক্রিমিনেশন করার সুযোগ নাই। আর আমরা এক্সাম বুক করার জন্য হচ্ছে এই জিনিসগুলো আমাদের দরকার। ডায়েট চুজ করবেন, কোন ডায়েটে পরীক্ষা দিতে চান আপনি, একটা একটা যে অনলাইনে আপনি আপনার যেই কলেজে পরীক্ষা দিতে চান সেই কলেজে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করতে হবে। আর ওয়েবসাইট গুলো এখানে দেওয়া আছে। আর এই তো, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি প্রশ্ন জানাবেন। এতটুকুই ছিল আমার প্রেজেন্টেশন। থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স হিয়ারিং। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর ওয়াসি। আমাদের সাথে এখন যুক্ত আছেন ডক্টর সাইফুল ইসলাম সোর ভাই, আমাদের মেন্টরদের মেন্টর। আমাদের এখানে আমরা যত মেন্টর আছি এমআরসিএস পার্টিতে, আমাদের সবার মেন্টরদের মেন্টর এবং জেনেসিস এমআরসিএস পার্টের মোস্ট পপুলার মেন্টর ডক্টর সাইফুল ইসলাম সোর ভাই জয়েন করেছেন। ডক্টর সাইফুল ইসলাম সোর ভাই এখন ভাইয়ার কিছু মূল্যবান অ্যাডভাইস আমাদের জন্য শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে আমাদের প্রোগ্রামে।
এতক্ষণ পর্যন্ত আমাদের প্রোগ্রামে যারা কথা বলছিল, আমাদের ডক্টর নিপা নাহিদা, ডক্টর বাশার এবং ডক্টর আহমেদ, ওনারা আসলে পুরো বিষয়গুলাই MRCS এর A to Z যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন সবগুলা বিষয় নিয়ে কথা বলেছেন। তো কয়েকটা জাস্ট আমি 2-3 মিনিটের সময় নিব, একটু কয়েকটা বিষয় একটু বলি যে আসলে MRCS বা MRCB বা MRCO যে যাই বলি, এই ডিগ্রিগুলো যখন আমরা নিতে যাই বা এগুলার পিছনে যখন আমরা ছুটি, তখন আমাদের একটা জিনিস খুব আমাদের সবার মনে হয় যে আমরা দেশের বাইরে যাব। তো আসলে এই যে বিষয়টা, এই চিন্তাটা যখন আমাদের মাথায় আসে, তখন আমাদের সিদ্ধান্ত গ্রহণটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি যেহেতু আপনি আপনার মূল ট্র্যাকের বাইরে চলে যাচ্ছেন বা মূল কান্ট্রির বাইরে যাওয়ার চিন্তা করছেন, সেক্ষেত্রে আপনি যত আগে যাবেন আপনি সেই জায়গাটায় তত বেশি ফিট হবেন। এখন আপনি যদি 40 বছর বয়সে ইউকে তে যাওয়ার পরে ওইখানে একদম স্টেজ 1-এ গিয়ে ট্রেনিং শুরু করেন, এটা না আপনি নিতে পারবেন না এবং নেওয়া সম্ভব না। আলটিমেটলি আপনি বাংলাদেশেও ব্যর্থ হবেন, ওইখানে গিয়েও ব্যর্থ হবেন। কিন্তু আপনি যদি জাস্ট আপনার ইন্টার্নশিপ অথবা ইন্টার্নশিপের পরপরই আপনি যদি চলে যান, সেক্ষেত্রে আপনি এইখানে আপনি যে পরিশ্রমটা রেসিডেন্ট বা ট্রেনি হিসেবে করতেন, ওইখানেও আপনি একই পরিমাণ পরিশ্রম করবেন, কিন্তু তার চেয়ে অনেক বেশি পরিমাণ রিওয়ার্ডেড হবেন। দ্যাটস ওয়াই আপনার ওই ক্যারিয়ারটা অনেক বেশি ভালো হবে, অনেক বেশি ব্রাইট হবে। এজন্য যারাই আমাদের MRCS এর সিদ্ধান্তের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন বা প্ল্যান করছেন, প্রথম কথাই হলো যে আপনি আপনার প্রিপারেশনটা শুরু শুরু করতে হবে এখনই। আরেকটা বিষয় হলো, যেহেতু এটা অনেক বেশি টাকার পরীক্ষা, আমাদের প্রায় লাখখানেক টাকা দিয়ে ফর্ম ফিল আপটা করতে হচ্ছে। তো অনেক সময় আমরা দেখা যায় ফর্ম ফিল আপ করবো কি করবো না, এরকম করতে করতে অনেক সময় নষ্ট করে ফেলি। এটা করা যাবে না। সাধারণত MRCS এর মূল পড়া, আমি আবারও বলছি, MRCS এর মূল পড়াই শুরু হয় ফর্ম ফিল আপের পরে। যখন আপনি ফর্ম ফিল আপ করবেন, একটা টাকা একটা জায়গায় দিয়ে দিবেন, তখন দেখবেন আপনার অটোমেটিক একটা ইন্টারনাল আর্টস তৈরি হবে যে আপনার অবশ্যই পড়তে হবে, অবশ্যই আপনাকে পাস করতে হবে। আর জেনেসিসে যারা আমাদের সাথে যুক্ত হয়, অ্যাজ ইউজুয়াল জেনেসিসের অন্যান্য সার্ভিসের মতো এখন জেনেসিস এমন একটা জায়গায় আমরা চেষ্টা করছি যে আমাদের সার্ভিসের ব্যাপারে যাতে কারো কোনো প্রশ্ন না থাকে, এবং MRCS এর ব্যাপারেও আমরা সেই সার্ভিসটা আপনাদের কাছে এনশিওর করবো ইনশাল্লাহ। যে আপনি এখানে ভর্তি হওয়ার পর আমাদের ক্লাস এবং এক্সাম এবং আমাদের যে রিকল আছে, আমাদের যে মেন্টর প্যানেল আছে, সবকিছু মিলে আপনার সার্ভিসটা এমন একটা সার্ভিস আপনি পাবেন ইনশাল্লাহ। যে আমাদের এখান থেকে আমরা যেটা দেখি যে আমাদের ব্যাচগুলো থেকে যারা পার্টে পরীক্ষা দিচ্ছে, তারা প্রায় শতভাগই ভেরি ফার্স্ট অ্যাটেম্পটেই তাদের MRCS পার্টেটা ক্লিয়ার করে ফেলে। এই জন্য আপনারা যারা ভর্তি হবেন তারা এদিক ওদিক আর ঘোরাঘুরি করার কোনো প্রয়োজন নাই, কারণ আপনার টাকাটাও গুরুত্বপূর্ণ, আপনার সময়টাও গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের জেনেসিস MRCS যে প্যানেল আছে, যে মেন্টর প্যানেল আছে, ওনাদের সাথে যুক্ত হয়ে যান, রেগুলার ক্লাস করেন, রেগুলার এক্সাম দেন, রিকল গুলো রেগুলার অ্যাটেন্ড করার চেষ্টা করেন। যে কোনো সমস্যায়, যে কোনো কিছুতে আমাদের যে প্যানেল আছে, যে মেন্টর প্যানেল আছে, যে একাডেমিক বডি আছে, ওনারা সবসময় আপনাদের সহযোগিতা করবে যে কোনো বিষয়ে। আর আমাদের সবচেয়ে বড় জিনিস যে আমরা অনলাইন সার্ভিস না, আমরা অফলাইন সার্ভিস। অর্থাৎ আমাদের নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে, নিজস্ব একটা সেন্টার আছে। আপনি যে কোনো সময় এই প্রতিষ্ঠানে আসতে পারবেন, আমাদের অফলাইন ক্লাসগুলো করতে পারবেন, আমাদের সাথে অফলাইনে কথা বলতে পারবেন। ইভেন আপনার যদি কোনো ক্লাস মাল্টিপল টাইমসও করা লাগে অফলাইনে, আমরা সেই ফ্যাসিলিটিসও আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনাদের MRCS আপনারা যখন ভর্তি হবেন তখন দেখা হবে, এবং MRCS পার্টে যখন আপনারা পাস করবেন তখন সেই ফেলিসিটেশন প্রোগ্রামে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা আপনাদেরকে MRCS পার্টে ফ্রম দ্য বিগিনিং আমরা কিভাবে MRCS পার্টের প্রিপারেশন নিব সেই ব্যাপারে আপনাদেরকে আমরা যথেষ্ট যতটুকু প্রয়োজন MRCS পার্টের জন্য একদম স্টাডি প্ল্যান থেকে শুরু করে, এবং হচ্ছে আমাদের আপনার প্রিপারেশনের জন্য যে আমাদের যে স্টাডি প্ল্যান সেটাকেও এবং সিলেবাসটুকুকে একদম স্ট্রাকচারডলি কিভাবে আপনি ভাগ করে করবেন, প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে আমরা সহজভাবে দেখানোর প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন, এবং ভবিষ্যতে MRCS পার্টের জন্য আমাদের MRCS পার্টে প্যানেল আপনাদের সাথে আছে। ইনশাল্লাহ আপনাদের সকল সহযোগিতায় আপনাদের সাথে আমরা থাকবো। সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে দেখা হবে।